একটি নিস্তব্ধ গ্রাম যেখানে নববধূ মানেই অল্প কিছুদিনের অতিথি। বিয়ের পর একের পর এক কনের রহস্যময় মৃত্যু। কেউই জানে না কেন বা কিভাবে হচ্ছে এই ব্যাপারগুলো। গ্রাম জুড়ে আতঙ্ক, ভয় আর অদ্ভুত এক নিস্তব্ধতা। ঠিক তখনই আবির্ভাব ঘটে এক রহস্যময় নারীর। সে একা, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে অদম্য। প্রেতাত্মার তাণ্ডব আর বিশ্বাসের শক্তির মুখোমুখি সংঘর্ষ শুরু হয় ঠিক তখন থেকেই। ভয় পাবেন, তবুও চোখ সরাতে পারবেন না। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত তামান্না ভাটিয়া অভিনীত ওদেলা 2 সিনেমাটির কথা। এই সিনেমাটি মূলত 2022 সালে রিলিজ হওয়া ওদেলা রেলওয়ে স্টেশন মুভিটার সিকুয়েল। তো যদি ওদেলা 2 এর কাহিনী ভালোভাবে বুঝতে চাও তবে অবশ্যই তুমি ওদেলা 1টা দেখে আসো। আর তোমাদের সুবিধার্থে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এত কষ্ট করে তোমাদের জন্য প্রতিদিনই নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, আর তোমরা যখন লাইক না দিয়ে পালিয়ে যাও তখন খুব খারাপ লাগে। তো প্লিজ লাইকটা করে দিও। আর কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা বাচ্চা মেয়ে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। উদ্দেশ্য পুলিশ স্টেশন, আর ওর হাতে ছিল একটা কাটা মাথা। ছোট্ট মেয়েটা যখন সেই কাটা মাথাটা নিয়ে পুলিশ স্টেশনে উপস্থিত হয় সবাই তো অবাক হয়ে চেয়ে থাকে ওর দিকে। এই ব্যাপারটাতে সব পুলিশওয়ালারা একদম ভয়ে কাঁপছিল। তারপর পরই কাহিনীটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। কাহিনীটা চলে আসে সেই দিনে যেদিন তিরুপতি মারা গিয়েছিল। তিরুপতি মরে যাওয়ার পরে ডক্টর তার গলাটাকে জুড়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল শেষ কর্ম করার জন্য। তবে এতক্ষণে তো গ্রামের সবাই সবকিছু জেনে গিয়েছিল যে এই গ্রামে হওয়া খুনগুলো তিরুপতি করেছিল, যার কারণে কেউ তার শেষ কার্যে হাতও লাগাতে চাইছিল না। আর এখানেই আমরা দেখতে পাই তিরুপতির ভাই এবং তার বেস্ট ফ্রেন্ড তার লাশটিকে নিয়ে গ্রামে এসেছিল এবং তার শেষ কার্য করতে চাইছিল। অন্যদিকে গ্রামের লোকেরা সবাই মিলে একটা মিটিং করে। ওরা সবাই মিলে পরামর্শ নেয় পণ্ডিতজির থেকে যে কিভাবে তিরুপতি মারা যাওয়ার পরও তাকে শাস্তি দেওয়া যায়। সে আমাদের গ্রামের মেয়েদের সাথে অনেক খারাপ কাজ করেছে। তখন পণ্ডিত জানায় একটা উপায় রয়েছে যেটার দ্বারা তিরুপতিকে শাস্তি দেওয়া যেতে পারে। তার জন্য তাকে আমাদেরকে কবরজাত করতে হবে। এইসব শুনে গ্রামের লোকেরা বলে যে সেটা কিভাবে করবো, আপনি একটু খুলে বলুন। তখন পণ্ডিতজি বলে একটা গাড্ডা করে সেখানে পুঁতে দিতে হবে তিরুপতির লাশ। তার সাথে গ্রামের মানুষদের জামা কাপড়, তাদের নখ এবং সাথে একটা মুরগির রক্ত দিয়ে ওকে কাভার করতে হবে। তাহলে তিরুপতির আত্মা কোনো দিনও শান্তি পাবে না, আর সবসময় সে কষ্ট পেতে থাকবে। পণ্ডিতের মুখে এসব কথা শোনার পরে গ্রামের লোকেরা ডিসাইড করে যে তারা এটাই করবে। যেহেতু তিরুপতি গ্রামের অনেক মেয়ের সাথে খারাপ কাজ করেছিল, তো ওর শাস্তি এটাই হওয়া উচিত। অন্যদিকে দেখা যায় তিরুপতির ভাই এবং তার বন্ধু তার শেষ কার্য করার জন্য লাশ টেনে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। আর পাশে থেকে তিরুপতির আত্মা তার লাশটাকেই দেখছিল। তিরুপতির ভাই খুব করে চেষ্টা করছিল যে তার ভাইয়ের লাশটা অ্যাটলিস্ট যেন শেষ কার্যটা ঠিকঠাকভাবে হয়, কিন্তু গ্রামের কোনো লোকই তাকে সাহায্য করতে রাজি হয় না। তারপরই দেখা যায় সেখানে গ্রামের লোকেরা ওদের জন্যই অপেক্ষা করছিল। এখানে তিরুপতির ভাই গ্রামের সবাইকে রিকোয়েস্ট করে যে তার ভাইকে যেন সবাই ক্ষমা করে দেয় এবং তার শেষ কার্যে তার সাথে যেন একটু হাত লাগায়। কিন্তু গ্রামের লোকেরা ওর একটা কথাও শোনে না, আর সেই পণ্ডিতের বলা মেথড অনুযায়ী তিরুপতির লাশটিকে সোজাভাবে বসিয়ে দেয়। কাহিনীটা শিবটা হিমালয়ের একটা গুহায়, যেখানে কয়েকজন সাধু ধ্যান করছিল। তখনই সেখানে থাকা এক গুরুজির চোখ খুলে যায়। সে বলতে থাকে ওদেলা গ্রামের মধ্যে বড় একটা তুফান আসছে, সেখানে অনেক ভয়ঙ্কর একটা আত্মা জেগে উঠবে। এসব কথা শুনে ওনার শিষ্যরা জিজ্ঞাসা করে যে তাহলে কি হবে এখন। তখন সেই গুরুজি বলে যখন কোনো খারাপ শক্তি আসে তার সঙ্গে সঙ্গে কোনো ভালো শক্তিও জন্ম নেয় তাকে আটকানোর জন্য, আর নিশ্চয়ই সেখানেও কেউ না কেউ একটা আসবে। তিরুপতির লাশটাকে ওভাবে কবর দেওয়ার 6 মাস পার হয়ে গেল। আজকেই গ্রামে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। রাতে যখন পণ্ডিত সেখানে বিয়ে করানোর জন্য যাচ্ছিল তখন সেখানে কয়েকজন ছেলেপুলে বসে মদ্যপান করছিল এবং তারা পণ্ডিতজিকে দেখে বলে যে তাদের সাথে বসে কিছুটা খেতে। আর পণ্ডিতজিও লোভ সামলাতে না পেরে ওদের সাথে বসে 2 প্যাক মেরে নেয়। ওদের মধ্যে বিভিন্ন গল্পগুজব হতে থাকে। আজকে পণ্ডিতজি যে মেয়েটির বিয়ে পড়াতে যাচ্ছে সেটাই ছেলেটার এক্স ছিল। সেই ছেলেটা এটা ভেবেছে যে ওই মেয়েটার বিয়ে হয়ে গেলে তার সাথে দুষ্কর্ম করে ওকে মেরে ফেলবে আর নাম দিয়ে দিবে তিরুপতির আত্মার। পণ্ডিতজি তো ওর মুখে এইসব কথা শুনে অনেক রেগে যায়। এত বাজে চিন্তা তুমি কিভাবে করতে পারো? আর যদি তুমি এমন করোই তাহলে হয়তোবা তোমারও ফেটটা সেই তিরুপতির মতোই হবে এক সময়। তারপরও ছেলেটি বলে আমি কিছুই কেয়ার করি না, সে যদি আমার না হয় আমি তাকে কারো হতে দেব না। তারপরে পণ্ডিতজি সেখান থেকে অনেক রেগে চলে যায়। যাওয়ার পথে তার মূত্র বিসর্জন করার প্রয়োজন পড়ে, এই জন্য সে একটা কোণে গিয়েই কাজ সারছিল। তখন পণ্ডিতজি আসলে জানতো না যে সে কোথায় কাজটা সারছে। আসলে সেই জায়গাটা ছিল তিরুপতির কবর, আর সেই জায়গাতে সে মূত্র বিসর্জন করে দেয়। সেখান থেকে যাওয়ার সময় পণ্ডিতজির পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে যায়। তারপর পণ্ডিতজি যখন কাঁটাটা বের করে তখন সেই কবরের ওপর 2 ফোঁটা রক্ত পড়ে যায়। কবরের ওপরে সেই 2 ফোঁটা রক্ত পড়ার সাথে সাথে তিরুপতির আত্মা পেয়ে যায়, আর সেইটার সাথে সাথে তিরুপতির আত্মা সজাগ হয়ে যায়। সে যেন অনেক পাওয়ারফুল হয়ে গেছে। আর ঠিক এই কারণে তিরুপতির আত্মাটা এসে পণ্ডিতজির মধ্যে ঢুকে পড়ে, কারণ তিরুপতি তো এই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল।
তারপর পরে পণ্ডিতজি রূপী তিরুপতি যখন এসে বিয়ে বাড়িতে পৌঁছায়, তখন বর আর কনে এসে তার পায়ে ছুঁয়ে প্রণাম করছিল। তখনই সেই সদ্য বিয়ে হওয়া মেয়েটাকে দেখে তিরুপতির মনে আবারও লালসার জন্ম নেয়, আর সে আবারও নিজের স্বপ্নকে পূরণ করার চেষ্টা করবে ভাবে। তারপর সেই রাতে যখন দুজনে দুজনের কাছে আসছিল, তখনই সেখানে চলে আসে পণ্ডিতজি আর বরটাকে মারতে শুরু করে দেয়। এই ব্যাপারটা দেখে নববধূ জোরে জোরে চিল্লাতে শুরু করে আর বলতে থাকে, আপনি এটা কি করছেন গুরুজি? তখন তিরুপতি বলে, আমি তোর কাছে আমার তৃষ্ণা মেটাবো, কারণ আমি এখন জেগে গিয়েছি। এই ব্যাপারটা শুনে তো নববধূ শক খেয়ে যায়, সাথে সাথে অনেক ভয়ও পায়। অন্যদিকে গ্রামের লোকেরা জানতে পেরে গিয়েছিল যে পণ্ডিত একটা মেয়ের ঘরে এভাবে ঢুকে পড়েছে, আর এই কারণে পুলিশের থেকে শুরু করে গ্রামের সকল লোকজনেরা পণ্ডিতকে ধরার জন্য চলে আসে। তখন পুলিশ এসে পণ্ডিতকে ধরে নিয়ে যায় এবং আচ্ছা তাকে ধোলাই দেয়। কিন্তু এদিকে পণ্ডিতের তো কিছু মনেই নেই, সে কি করেছে কি হয়েছে কিছুই সে জানে না, কারণ সে তো কিছু করেই নাই, সবকিছু করেছিল তিরুপতির আত্মা। আর তিরুপতি তার কাজ শেষ করে চলে গেছে পণ্ডিতের শরীর থেকে। এই সব কিছুর পরে পণ্ডিতজি সেই ছেলেগুলোর কথা বলে, যে ছেলেটা বলেছিল যে তার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসবে এবং তার সাথে খারাপ কাজ করবে, তারপর তাকে মেরে ফেলবে। পণ্ডিতের মুখে এমন কথা শুনে সেই ছেলেগুলোকেও তুলে আনে পুলিশ, আর ওদেরকেও আচ্ছা হারে পেটাই করতে থাকে, কিন্তু তাদের কাছ থেকে কোনো ইনফরমেশনই পায় না পুলিশ। অন্যদিকে তিরুপতির আত্মাকে দেখা যায় যে সাইকেল নিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। তারপর পরে সিনটা এখান থেকে শিফট হয়। এই পর্যায়ে বক্স নামের একজনকে দেখা যায়। সে ছিল একরকমের পীর বাবা। সে ভূত প্রেত এইসব কিছুকে তাড়াতো, খারাপ শক্তিকে সে একদমই পছন্দ করতো না। তারপর পরে সেখানে একটা পরিবার তার ছোট্ট মেয়েটিকে নিয়ে আসে। তখন পীর বাবাটা তার বাবা মাকে বলে যে একটা কালো মুরগির মাংস নিয়ে গ্রামের সীমানায় রেখে আসার জন্য, আর এটা যেন তারা রাত্রে বেলাতে করে। কথা মতো তার বাবা মাও সেই রিচুয়ালটাকে করার জন্য গ্রামের সীমানার রাত্রেবেলাতে কাজটা করে আসে। আর সেই দিন রাতে ভেঙ্কটেশ নামের একজন ছেলে গ্রামে অনেক রাত করে বাড়ি ফিরছিল। সে রাস্তা দিয়ে আসার সময় এই রিচুয়ালটাকে দেখতে পায়, সাথে সে একটা ভয়ঙ্কর কাণ্ডও দেখতে পায়। সে দেখতে পায় তিরুপতির আত্মা তার কবর থেকে উঠে আসে এবং সেই জ্যান্ত মুরগিটাকে চিবিয়ে খাচ্ছিল। এই ব্যাপারটা সে তো অনেক ভয় পেয়ে যায়, তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালবেলাতেই এসে সে এই ব্যাপারগুলো ডিসকাস করছিল একটা দোকানে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করছিল না। পুরো গ্রামের মানুষজনের মধ্যে শুধুমাত্র পীর বাবাই ওর কথাটা বিশ্বাস করে। তারপর পরে ওই দোকানটা একটা লোক চলে আসে এবং পীর বাবাকে একটা বিয়ের কার্ড দেয়। সে বলে যে আমার মেয়ের বিয়ে হতে চলেছে, তো আপনি কিন্তু অবশ্যই আসবেন। তখন পীর বাবা বলে, তুমি কি জানো না যে এখন গ্রামে কি চলছে? এই অবস্থায় তুমি বিয়ে করাচ্ছ? আমার মনে হচ্ছে যে তুমি বড় মাপের একটা ভুল করতে চলেছ। কিন্তু লোকটা বলে যে সবই ঠাকুরের আশীর্বাদে ঠিক হয়ে যাবে। তারপর দেখতে দেখতে সেই মেয়েটার বিয়ের দিন চলেই আসে। সেই বিয়েটাতে পঞ্চায়েতও গিয়েছিল। গ্রাম পঞ্চায়েত গিয়ে সেখানে 161 টাকা দিয়ে এসেছিল, যার কারণে সেখানে গ্রাম পঞ্চায়েতের সাথে মেয়ের বাবার খুব ঝামেলা বেঁধে যায় যে এত কম টাকা সে কিভাবে দিতে পারে। তারপরে খুব বড় একটা ঝামেলা হয় না, আর এটা বাদ দিয়ে খুব সুন্দরভাবেই শেষ হয়ে যায় বিয়ে। বিয়েটা শেষ হওয়ার পরে সবাই সবার বাড়িতে ফিরে যাচ্ছিল। পঞ্চায়েতও তার নিজের বাড়িতে যাচ্ছিল। রাস্তাতে সে মূত্র বিসর্জন করার জন্য একটা ব্রেক নেয়। তখন দেখা যায় সেও পণ্ডিতের মতো সে তিরুপতির কবরের উপর গিয়ে মূত্র বিসর্জন করে দেয়। তবে পণ্ডিতও গিয়েছিল না জেনে, আর পঞ্চায়েত খুব ভালোভাবেই জানতো যে এখানে তিরুপতির কবর রয়েছে, আর সে বলে বলেই তিরুপতির কবরের উপর মূত্র বিসর্জন করছিল। সাথে বলতে থাকে, আজকে যদি তুই বেঁচে থাকতিস তাহলে আমার মেয়ের মতো এর মেয়েরও সেম একই দশা হতো। আসলে পঞ্চায়েতের মেয়ের বিয়ের পরও তিরুপতি তাকে মেরে দিয়েছিল। এই ঘটনাগুলো ওদেলা 1-এ তোমরা দেখতে পাবা। আর ঠিক ওই কারণেই পঞ্চায়েত তিরুপতিকে এইসব কথা বলছিল। আর তারপর পরে দেখা যায় সেখান থেকে যাওয়ার সময় সেই পণ্ডিতের মতো এই পঞ্চায়েতের পায়েও কাঁটা বেঁধে যায়। সেই কারণে সেখান থেকে 2 ফোঁটা রক্ত পড়ে যায় কবরে। আর তারপর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তিরুপতি ঢুকে যায় পঞ্চায়েতের শরীরের মধ্যে আর যেতে থাকে সদ্য বিবাহিত ওই দম্পতির বাড়ির দিকে। তবে সেই বাড়িতে গিয়ে কাউকেই দেখতে পায় না, কারণ নতুন বউয়ের বাবা তাদের প্রথম রাতটা ওই ক্ষেতের মধ্যেই অ্যারেঞ্জ করেছিল। ওরা দুজনে ক্ষেতের মধ্যেই সময় কাটাচ্ছিল। তারপর পর তিরুপতিও সেখানে চলে আসে এবং পুরো ক্ষেতের মধ্যে আগুন লাগিয়ে দেয়। তিরুপতি এসেই সেখানে প্রথমে বরটাকে মেরে দেয় এবং সেই বউয়ের সাথে সে খারাপ কাজ করতে থাকে। তিরুপতির কাজটা যখন হয়ে যায় তখন সে ওই মেয়েটাকেও মেরে ফেলে। পরদিন সকালে যখন গ্রামের লোকজনেরা ক্ষেতের এই দশা দেখে তখন তো অবাক হয়ে যায়। ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না যে কি ঘটছে এই গ্রামে। তারপর পরে গ্রামের লোকজন সবাই মিলে পঞ্চায়েত এবং সেই পণ্ডিতকে ধরে আনে আর সবার সামনে বেদম পিটনা দিতে শুরু করে। তারপর পরে সেখানে পীর বাবা এবং ভেঙ্কটেশ চলে আসে আর বলতে থাকে যে এগুলোতে এদের কোনো প্রকার কোনো দোষই নেই, এরা এগুলো জেনে বুঝে করেনি। সে বলতে থাকে, তোমরা তিরুপতিকে কষ্ট দিতে গিয়ে নিজেদের জন্য ডেকে এনেছো মৃত্যু। ওটা তো তোমরা কবর বানাওনি, বানিয়েছো একটা মৃত্যু ফাঁদ। এর পরপরই ভেঙ্কটেশ কিছু ভিডিও ক্লিপ গ্রামের সবাইকে দেখায়, যেখানে তারা সবাই দেখতে পায় তিরুপতির সাইকেল একা একাই প্যাডেল করে চলছে। মানে সেখানে তিরুপতির আত্মাই সেখানে চালাচ্ছে, না হলে একা একা সাইকেলটা কিভাবে চলবে।
এই ব্যাপারগুলো দেখার পরে গ্রামের লোকেরা তো পুরো অবাক হয়ে যায়, এইসব ঘটনা কেন ঘটছে। তারপর পরই তিরুপতির পরিবারের লোকেরা তার কাছে এসে পৌঁছে এবং তার পছন্দ মতো খাবার দাবার সেখানেও রেখে আসে। খাবার দাবার সেখানে রেখেই সাইকেলটা নিয়ে চলে যায় তিরুপতির পরিবার। ওরা সেখান থেকে চলে যাওয়ার পরে দেখা যায় তিরুপতির আত্মা বের হয়ে সেই খাবারগুলো খেতে থাকে। গ্রামে এত কিছু অদ্ভুত ঘটে যাওয়াতে গ্রামের লোকেরা এটা বিশ্বাস করেই নিয়েছিল যে তিরুপতির আত্মা অবশ্যই আছে। আর ওদের এটাও বুঝতে বাকি থাকে না যে তিরুপতির আত্মা অনেক ক্ষেপেও রয়েছে। ঠিক তখনই সেখানে একজন নতুন পুলিশ অফিসারের এন্ট্রি হয়। ইনি এসব ভূতটুতে একদমই বিশ্বাস করতো না। সে এসে যখন পীর বাবার মুখে ওইসব কথা শুনে তখন তার উপরই দোষ চাপিয়ে দেয়। আমার তো মনে হচ্ছে যে তোমারই হাত আছে এইসবের পিছনে, আর এই জন্যই তুমি পণ্ডিত আর পঞ্চায়েতকে বাঁচাচ্ছ। আর তুমি গ্রামের লোকেদের বলার চেষ্টা করছো যে এখানে ভূত আছে। পৃথিবীতে ভূত এক্সিস্টই করে না। তখন পীর বাবা বলে যে যেই জিনিসগুলো আমরা দেখতে পাই না সেগুলো যে নেই এমনটা না, যেমনভাবে ভগবান রয়েছে ঠিক তেমনভাবে শয়তানও। তখন সেই পুলিশটা বলে ঠিক আছে, আমি তোমার এই ভ্রমটাকেও শেষ করে দিব। তাহলে আজকে রাতে আমি এই কবরের কাছেই থাকবো সারা রাত। আর ওর কথা মতো পুরো রাত পুলিশটা সেখানে কাটিয়ে দেয়। পরদিন সকালবেলাতেই একটা কনস্টেবল ওর জন্য যখন চা নিয়ে আসে তখন দেখতে পায় যে সে চুপচাপ বসে আছে এবং তার একটা চোখ কোটর থেকে বের করে নেওয়া হয়েছে। এখানে কি ঘটেছে বোঝার জন্য কনস্টেবল যখন ওনাকে টাচ করে তখন তার লাশটা পড়ে যায়। আসলে তিনি মারা গিয়েছে। আর সেখানে আসা সবাই দেখতে পায় সেই পুলিশ অফিসারের পিঠটা পুরো চেরা, মানে ওর শরীরে রক্ত মাংস সবকিছু বার করে নেওয়া হয়েছিল। সেখানে শুধু হাড়গড়ি অবশিষ্ট রয়েছিল। আর গ্রামের লোকেরা যখন এই ব্যাপারগুলো জানতে পারে সবাই তো খুব ভয় পেয়ে যায়। তারা একদমই বুঝে উঠতে পারছিল না তারা এখন কি করবে। তার পরপরই ওদের মনে পড়ে তিরুপতির বউ রাধার কথা। তিরুপতিকে হত্যা করার জন্য সে এখন জেলে রয়েছিল। আগের বারের রাধাই ছিল যে কিনা তাদের গ্রামের সমস্যাটাকে মিটিয়েছিল। এসব কিছু শোনার পর রাধা তখন বলতে থাকে, আমরা এত কিছু করে তিরুপতির সমস্যাটাকে মেটালাম আর তোমরা তাকে কবরদণ্ড দিয়ে তাকে আবারও গ্রামের মধ্যেই রেখে দিয়েছো। তারপর পরে গ্রামের লোকেরা তাকে সমাধান করার জন্য অনেক করে রিকোয়েস্ট করে। তখন রাধা বলতে থাকে যে আমার দিদা অনেক বড় একজন সাধু ছিল, সে সবসময় নিজের ধ্যানের মধ্যে থাকত। আমার বড় বোন ভৈরবী এটা দেখে অনেক বেশি প্রভাবিত ছিল, আর সে এমন করতে করতে দিদার কাছ থেকে একটা রহস্যময় ব্যাপার জেনেছিল। মেয়েদের পিরিয়ড শুরু হওয়া থেকে পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত যদি কোনো কুমারী মেয়ে শিবের আরাধনা করে তবে সে প্রচুর শক্তির অধিকারী হয়। আর এরপর থেকে ওর দিদার পরে ওর বড় বোন ভৈরবীও শিবের অনেক বড় ভক্ত হয়ে যায়। তার কাছে শক্তিও রয়েছে অনেক। আর এখন যদি তোমাদের সাহায্য কেউ করতে পারে তাহলে সেটা শুধুমাত্র ভৈরবী করতে পারবে। তবে এখন প্রশ্ন এটাই যে ভৈরবীকে কোথায় পাওয়া যাবে। একটা মন্দির রয়েছে যেখানে ভৈরবী এখন পর্যন্ত আসা যাওয়া করে। এটা শোনার পরে গ্রামের লোকেরা ভৈরবীর কাছে হেল্প চাওয়ার জন্য সেখানে যায়। ঠিক তখনই প্রথমবারের মতো দেখা যায় ভৈরবীকে, যার কাছে অনেক শক্তি ছিল। আর সে সবসময় নিজের কোনো স্বার্থ ছাড়াই মানুষদেরকে সাহায্য করত। যখন গ্রামের লোকেরা ভৈরবীর সাথে দেখা করে তখন সে পুরোপুরি গ্রামের লোকদের না বলে দেয়, কারণ তারাই সমস্যার সৃষ্টি করেছিল। ঠিক এই জন্য ওদেরকেই ডিল করতে হবে এই গ্রামের সমস্যাটার সাথে। তবে গ্রামবাসী ওকে অনেক করে রিকোয়েস্ট করতে থাকে, এমনকি হাতে পায়েও ধরতে শুরু করে। এগুলোতে আর না করতেই পারে না ভৈরবী, আর ওদেরকে সাহায্য করতে রাজি হয়। তারপর পরে ভৈরবী ওদের সাথে ওদের গ্রামে চলে আসে। গ্রামে এসেই কন্টিনিউয়াসলি মন্ত্র জপ করছিল এবং সেই আত্মাটাকে বশ করার চেষ্টা করছিল। তিরুপতির কবরের কাছে গিয়ে সেই গ্রামের লোকদেরকে জানিয়ে দেয়, তিরুপতির আত্মাটাকে আমাদেরকে কিছুদিনের জন্য কবর বন্ধ করতেই হবে, না হলে সবকিছু নষ্ট হয়ে যাবে, আর তারপরে তাকে শেষ করতে হবে। তারপরই ভৈরবী কবরটাকে বন্ধ করে দেয়, যাতে করে ওর আত্মাটার কবর থেকে কোনো মতেই বেরোতে না পারে। তারপর সে গ্রামের লোকদেরকে জানিয়ে দেয় এই চক্রটা যেন 15 দিন ঠিক এভাবেই থাকে, কেউ যেন এটাকে না সয় আর না সরিয়ে দেয়, তাহলে কিন্তু বিপদ আরও বেড়ে যাবে। এটা শোনার পরে গ্রামের লোকজনেরা ডিসাইড করে যে কবরের কাছে সবাই এসে বাড়ি বাড়ি করে পাহারা দিবে, আর যতদিন না 15 দিন পুরা হচ্ছে ততদিন ভৈরবীকে গ্রামেই থাকতে বলে। এই ব্যাপারগুলোর খবর গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, যার জন্য মিডিয়া রিপোর্টার থেকে শুরু করে অনেকেই আসছিল এই গ্রামে। এমন একজন রিপোর্টার ড্রোন দিয়ে এই ব্যাপারটাকে শ্যুট করছিল। ঠিক তখনই তার ড্রোনটা কন্ট্রোল হারিয়ে গিয়ে সেই কবরের উপরে পড়ে যায়। যখন সে তার ড্রোনটা সেই কবরের উপর থেকে তুলতে যেতে চায় তখন সেখানে থাকা গার্ডটা তাকে কোনোভাবেই যেতে দেয় না। যেহেতু ভৈরবী কবর থেকে কিছু সরাতে বারণ করেছিল এই জন্যই কাজটা করছিল। তখনকার মতো সেই রিপোর্টারটা চলে যায় সেখান থেকে, কিন্তু রাত্রেবেলাতে আবারও চলে আসে সেই ড্রোনটা নেওয়ার জন্য। যখন সে এসে ওই ড্রোনটাতে হাত দেয় এবং কবর থেকে তোলে, তার সঙ্গে সঙ্গে সেখান থেকে কিছু সুতো সরে যায়। আর ঠিক তখনই কবর থেকে বের হয়ে আসে তিরুপতির আত্মা এবং ঢুকে পড়ে সেই রিপোর্টারের ভেতরে, আর সাথে সাথেই চলে আসে ভৈরবীর সাথে দেখা করার জন্য। ঠিক ওই সময় ভৈরবী গোসল করছিল। তিরুপতি যখন তাকে দেখে তখন তার মনে লালসার জন্ম নেয়। সে মন্দিরের ভেতরে ঢুকতে চায়, কিন্তু একটি সাপ সেখানে পাহারা দেওয়াতে তাকে কিছুতেই ঢুকতে দেয় না। তারপরই সেখানে চলে আসে ভৈরবী এবং লাথি মেরে ওকে মন্দির থেকে বের করে দেয়।
সাথে এটাও বলতে থাকে আমি থাকতে তুই এই গ্রামের কোনো ক্ষতি করতে পারবি না। ভৈরবীর কর্মকাণ্ড দেখে তিরুপতি অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। কিছু সময়ের জন্য তিরুপতি যেন একদম হাওয়াই হয়ে গিয়েছিল। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়, সেখানে তিরুপতির কোনো চিহ্নই পাওয়া যাচ্ছিল না। এমনই একদিন গ্রামের লোকেরা ভাবে এখন তো সব ঠিকই আছে, তাহলে আমরা শান্তি কামনার জন্য একটা ফেস্টিভ্যাল করতে পারি। আর ঠিক এই কারণে মন্দিরে মিটিং করা হচ্ছিল। ঠিক তখনই সেখানে দেখা যায় তিরুপতির আত্মার জোরে জোরে আওয়াজ করতে থাকে। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়, সাথে অনেক ভয়ও পেয়ে যায়। তখন তিরুপতির আত্মা জানায় সে আবার ফিরে এসেছে আর কাউকে সে শান্তিতে থাকতে দিবে না। আর এখন সে সবাইকে হাতের মুঠো রেখে কন্ট্রোলও করতে পারবে, কারণ আজকে তার কাছে 5টা তন্ত্রের শক্তি রয়েছে, পানি, মাটি, আগুন, বাতাস সবকিছু। এই জন্য পুরো গ্রামকে শেষ করে দিতে ওর একটুও সময় লাগবে না। তিরুপতি এত শক্তিশালী হয়ে যাওয়ার পরে সে গ্রামের সীমানার মধ্যে সে একটা দাগ কেটে দেয়। সেই রেখার এপার ওপরে কেউই যেতে পারবে না, যে সেটা পার করবে তাকেই মরতে হবে। কিন্তু একটা লোক সেই কথা মানে না, সে ভাবে হয়তো এটা মিথ্যে কথা, যার জন্য পরের দিনই সেই রেখাটা পার করে সে ইচ্ছা করেই চলে যায় আর সাথে সাথেই মারা যায় ওই লোকটা। এই ব্যাপারটা দেখে তো গ্রামের সবাই ভয় পেয়ে যায়, কেউই সেই রেখার বাইরে যাচ্ছিল না। আস্তে আস্তে খিদের চোটে ওদের নাজেহাল দশা হয়ে যাচ্ছিল, সাথে সাথে ওদের ফসলাদিও সবকিছু নষ্ট হচ্ছিল। খাবার দাবারের কোনো জোগান নেই, কেউ বাহিরেও যেতে পারছে না। এইসব কিছুর কারণে এমনিতেই মানুষ মরতে শুরু করে সেই গ্রামটায়। তারপরই দেখা যায় একটা পরিবারকে, যেই পরিবারটা সেদিন পীর বাবার কাছে গিয়েছিল। তার মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। তার মেয়ে অসুস্থ হওয়ার কারণে ওরা চলে আসে ভৈরবীর কাছে এবং তাকে অনেক করে রিকোয়েস্ট করে তার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য। আর ঠিক এই জন্যই তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে বলে। ওদের মুখে এসব কথা শুনে ভৈরবী একটা প্ল্যান বানায় আর রাধাকে নতুন বউ সাজিয়ে তিরুপতির কাছে পাঠায়, যাতে করে সে তাকে একটু অন্যমনস্ক করতে পারে। আর এদিকে ভৈরবী এক ধ্যানে মন্ত্র জপ করতে থাকবে, যাতে তিরুপতির শক্তি কিছুটা কমাতে পারে সে। আর এই সুযোগে যেন বাচ্চা মেয়েটাকে নিয়ে বাবা মা ওই লাইনের বাহিরে যেতে পারে। তো প্ল্যান অনুযায়ী যখন সে মন্ত্র জপ করছিল তখন সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়, যার কারণে মন্ত্রটা বন্ধ হয়ে যায় এবং তিরুপতির শক্তিটা ঠিক আগের মতো সজাগ হয়ে ওঠে। আর সে এটা বুঝতে পেরেছে যে তার বিরুদ্ধে হয়তোবা কোনো একটা চক্রান্ত করা হচ্ছে। আর যে বাচ্চা মেয়েটা অসুস্থ হওয়ার জন্য তার বাবা মা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তার ভেতরে প্রবেশ করে তিরুপতি এবং সেই ছোট্ট মেয়েটার শরীরের মধ্যে ঢুকে তার স্ত্রী রাধার গলা কেটে পুলিশ স্টেশনে নিয়ে আসে, যেটা আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। গ্রামে এত কিছু ঘটে যাওয়াতে গ্রামের সবাই তো অনেক ভয় পেয়ে যায়। তারা তিরুপতিকে বলে আমরা তোমার জন্য কি করতে পারবো, যাতে করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তখন সে যেন আমি ভৈরবীর সাথে একটা রাত থাকতে চাই, আর তারপরে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব আর কোনোদিনও ফিরে আসবো না। ওর মুখে এমন কথা শুনে ভৈরবী গ্রামকে রক্ষা করার জন্য রাজি হয়ে যায়। আর ঠিক ওই কারণেই নতুন বইয়ের মতো সেজে গুজে ভৈরবীকে যেতে হয় তিরুপতির কাছে। তখন তিরুপতি ভেঙ্কটেশের শরীরে ঢুকে ওর সামনে আসে। তখন দেখা যায় ভৈরবী একটা মন্ত্র পাঠ করছিল, আসলে সে শিবের কাছে আরাধনা করছিল। এই ব্যাপারটা দেখে তিরুপতি অনেক রাগান্বিত হয়ে যায় যে এখন পর্যন্ত সে কেন শিবের জাপ করে যাচ্ছে। আর ভৈরবী মন্ত্রগুলো পড়াতে সে কিছুতেই ভৈরবীর কাছে আসতে পারছিল না। এই ব্যাপারগুলোতে অনেক রেগেছে তিরুপতি আর মারতে শুরু করে ভৈরবীকে। ওকে মারতে মারতে মন্দিরের বাইরে নিয়ে আসে, যাতে করে পুরো গ্রামের সবাই এই ব্যাপারগুলো দেখতে পায়। অন্যদিকে পীর বাবা ভৈরবীর কথাতে চলে আসে তিরুপতির কবরের কাছে এবং তার কবর থেকে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে থাকে। আর এখানে শেষবারের মতো ভৈরবীকে একটা মন্ত্র জাপ করতে হতো, যেটা করলেই তিরুপতিকে মুক্তি দেওয়া পসিবল হতো। কিন্তু তিরুপতির মারে সে তো সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। আর তখনই ছোট্ট একটা বাচ্চাকে দেখা যায়, যে কিনা মন্দিরের ভেতরে গিয়ে নন্দী মহারাজের থেকে সাহায্য চায়। আর তার কথা শুনে নন্দী মহারাজ স্বয়ং চলে আসেন আর ভৈরবীকে জাগিয়ে দেন। তারপরই ভৈরবী আবার শুরু করে তার মন্ত্র জপ। কিছুক্ষণের মধ্যে যখন ওর মন্ত্র পড়া শেষ হয়ে যায় তখন সে শিবের পাওয়ার পেয়ে যায়। সাথে সাথে সে ত্রিশূল দিয়ে মেরে ফেলে তিরুপতির আত্মাকে। অন্যদিকে তো তিরুপতির আসল বডির সৎকার করে দিয়েছিল পীর বাবা, আর এভাবেই মুক্তি পেয়ে যায় তিরুপতির আত্মা। সাথে সাথে সিনেমাটারও সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।